বলা যায় যে যাদের কণ্ঠ শুনে আমরা বড় হয়েছি তেমনই একজন রয়েছে আমার সঙ্গে। अगला स्टेशन पार्क स्ट्रीट, दरवाजा बाईं तरफ। এই যে শিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, মা, এই যে অনেকগুলো সত্তা। হ্যাঁ, আসলে একেবারে ক্ষেত মজুররা যেরকম পরিমাণ পরিশ্রম করে আমাকে সেরকম পরিশ্রম করতে হয়। প্রত্যেক দিন ৫৫ থেকে ৬০টা কুকুর বেড়ালকে আমায় খাওয়াতে হয়। ২০০২ সালে 31 ডিসেম্বর সোনার বাংলা ওপেনিং হচ্ছে। একটা পোর্শন আমি অ্যাঙ্করিং করেছি। আমি স্টেজ থেকে নেমে এসে অন্ধকারে আমি ওই গ্রানাইট থেকে ঠিক পড়ে আই ব্রোক মাই লেগ। আমার ওই লেগটায় ৭ বার অপারেশন হয়েছে। সত্যি কথা বলতে কি আমার জীবনটা তারপরে অনেকটাই পাল্টে গেছে। আমি যতদূর জানি তোমার পাড়ার প্রেম অশোকদার সঙ্গে। একদম সেরকম প্রেম বলে কিছু ছিল না। দুপক্ষের বাবা মাই বলছে না এবার বিয়ে করতে হয়, তখন আর কি। অনুষা এখন দারুণ কাজ করছে এবং নতুনদের মধ্যেও ভীষণ প্রমিস। আমি বা অশোক কেউই চাইনি যে এই ইন্ডাস্ট্রিতেও আসুক, কেননা অনুষার একটা সম্পর্ক এবং সেটা বিবাহের দিকে এগোয়। ক্যালিবি পরিবারের সাথে এই মুহূর্তে তোমাদের কিরকম সম্পর্ক পারিবারিক ভাবে কোনো একই অঙ্গে অনেক রূপ বলতে আমরা যাকে বুঝি, এই মুহূর্তে তিনি রয়েছে আমাদের সঙ্গে, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, অধ্যাপিকা, এবং তিনি বাড়িতে মা এবং সংসার সবটাই সামলাচ্ছেন। আমার সঙ্গে এই মুহূর্তে মধুবন্তী মৈত্র রয়েছে। নমস্কার। নমস্কার। আর তার সঙ্গে আরেকটু জুড়ে দিই, সেটা হচ্ছে যে আমার পরিবার এমনিতে খুব ছোট কিন্তু আবার খুব বড়। কেননা প্রত্যেক দিন বাড়িতে রাস্তায় ৫৫ থেকে ৬০টা কুকুর বেড়ালকে আমায় খাওয়াতে হয় এবং তাদের যা যা হয় জীবনের সমস্ত ঘটনার সঙ্গেই আমি জড়িয়ে থাকি, তাদের চিকিৎসা যতটা পারি করাই। ফলে আমার সংসারটা সত্যি খুব বড়। মানে এই যে গ্যাসের ক্রাইসিস হয়েছে, সবাই বলছে আমরা তো এখন সবারই ছোট ফ্যামিলি, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে এটা সেটা করে, কিন্তু আমার ম্যানেজ হবে না। কেননা আমার রোজ ৫৫ জনের রান্না হয়, সেটা গ্যাস ছাড়া খুব অসুবিধে। একদম। এবং এই যে কথাটা তুমি বললে যে পরিবার বড় হলেও বড় আবার ছোট দুটোই বলা যায়, যে দায়িত্ব নেওয়া, তুমি এত ব্যস্ত সবকিছু সামলানো। আসলে আমি এখন না, মানে এই বয়সে এসে আমার যেটা মনে হয় যে সবকিছুই ইউনিভার্স তোমার জন্য সাজিয়ে রেখেছে। মানে ছোটবেলা সবার মতোই অল্প বয়সে তো জীবনটা আনন্দের সঙ্গেই কাটাতাম এবং সেই সঙ্গে নিজের এত কাজ, যে কাজটা আমি করতে ভালোবাসি, পড়াতেও ভালোবাসি, গান করতেও ভালোবাসতাম এবং সেই সঙ্গে বাচিক শিল্পীর যে একটা অদ্ভুত ট্যাগ আমার উপর চেপে গেল, সেটাও আমার খুব ভালোই লাগতো। সেই সব নিয়ে খুব এক্সাইটমেন্টের মধ্যে জীবনটা কাটছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে ওই আর কি, দায়িত্ব পালনের একটা ব্যাপার সবার জন্যই কিছুটা কিছুটা ভাগ করে রাখেন বোধহয় ওপরওয়ালা। তো এখন আমার উপরে দায়িত্বটা খুবই বেশি চেপে গেছে আর কি। মানে খুব কাঁধটা শক্ত হয়ে যাচ্ছে ক্রমশ। একদমই। বলা যায় যে যাদের কণ্ঠ শুনে আমরা বড় হয়েছি তেমনই একজন রয়েছে আমার সঙ্গে। মানে তোমাকে প্রশ্ন করা এবং তোমার পাশে বসে অ্যাঙ্কারিং করাটা একটু আমার ভয় লাগছিল প্রথমে। তো একটা কথা বলো, এই যে এখন যে জার্নিটা, মানে তুমি এখন অধ্যাপক মুরলীধর গার্লস কলেজে এবং দীর্ঘদিন শিক্ষিকা হয়ে রয়েছো বিভিন্ন জায়গায়, কখনো বর্ধমান ইউনিভার্সিটিতে, বিশ্বভারতীতে, নানান রকম জায়গায়। এখন তারপর এই যে শিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, মা, এই যে অনেকগুলো সত্তা, সবগুলোকে একেবারে সামলানো এবং এতগুলো বছর ধরে সমানভাবে নিয়ে যাওয়া। হ্যাঁ, আসলে কিছু কিছু তো ওঠাপড়া থাকে, কখনো অন্য কোনো দায়িত্বটা বেশি থাকে, কখনো মানে যা হয়। আমাদের অল্প বয়সে তো আমাদের মাথার উপরে মা বাবা থাকেন ছাতার মতো, এবং তখন না সত্যি কথা বলতে কি সাংসারিক দায়িত্ব তো কোনোদিন নিতে হয়নি। আর শ্বশুর মশাই, শাশুড়ি মা, ওইদিকে এইদিকে মা বাবা, মানে সত্যি এই
মানে সংসারটা যে এইরকম একটা ভয়াবহ জিনিস, সেখানে রোজ নানান রকমের সমস্যা হচ্ছে এবং সেই সমস্যা মেটানোর জন্য তোমাকে সব সময় মাথা খাটাতে হচ্ছে, এটা আমরা বুঝতেই পারিনি। এতটাই মানে সংসারের দায় দায়িত্ব থেকে স্বাধীনতা পেয়েছি বলেই এতগুলো কাজ সামলাতে পেরেছি আর কি। একটু বলো যে এই যে জার্নি শুরুটা, তুমি মানে তোমার একাডেমিক কেরিয়ার অসাধারণ এবং সেখান থেকেই নানা রকম তোমার কলেজে পড়ানো সবকিছু শুরু হয়। তারপর যে এই যে মঞ্চে প্রোগ্রাম করা, বাচিক শিল্পী হয়ে ওঠা, গান এবং সবটা নিয়ে কেমন ছিল তোমার এই জার্নিটা? এক কথায় বলতে গেলে খুব এক্সাইটিং, কেননা এগুলো কোনোটাই প্ল্যান্ড ওয়েতে হয়নি, হঠাৎ হঠাৎ করে হয়েছে। হঠাৎ দূরদর্শন নে ডাক পাওয়া, মানে সেরকম ভাবে আমার তো কোনো ধ্যান ধারণাই ছিল না এই জগৎটা সম্পর্কে। পড়াশোনাটা করতে হবে সেটা তো কিছু করার নেই, কেননা সেটা তো ছোটবেলার থেকে মা বাবারা একেবারে মাথায় ঢুকিয়ে দেন। আর ছোট্টবেলার থেকেই আমার মা যেহেতু অধ্যাপিকা ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, আমার ওইটাই মানে আমার সত্যি কথা বলতে কি আমার কোনো ক্যারিয়ার অপশন ছিল না। এখন ভাবি যে কত রিস্ক নিয়েছি। আমি যখন হায়ার সেকেন্ডারি পাশ করে, লোকেরা তো কত কলেজের ফর্ম তোলে, কত কলেজে অ্যাপ্লাই করে, মানে আমি সেটা কিছু ভাবলামই না। আমি শুধু প্রেসিডেন্সিতে অ্যাপ্লাই করলাম এবং ওদের একটা টেস্ট হয়, অ্যাডমিশন টেস্ট, সেটা মাত্র আমাদের ক্লাসে, আমাদের মানে ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে 9 জন স্টুডেন্ট ছিল। তো আমি কি করে এটা ধরে নিলাম যে ওই 9 জনের মধ্যে আমি থাকবো, এটা আমি এখনো আমার ভাবলে ভয় করে যে আমার তো একটা বছর নষ্ট হয়ে যেত যদি আমি ওখানে না পেতাম। কি না আমার বাবা প্রেসিডেন্সি কলেজের, আমার জ্যাঠামশাই প্রেসিডেন্সি কলেজের, সেজন্য আমাকে ওখানে, হ্যাঁ ওই লেগেসিটা রাখতাম। কেন, বাড়ির কাছে যাদবপুর ছিল, সেটার ফর্মটা নিতেই পারতাম, নিলাম না। মানে আমার সত্যি কথা বলতে কি ভাবনা চিন্তা ভবিষ্যতের জন্য খুব কম ছিল, এখন সেটা বুঝি। কিন্তু যাই হোক, মানে এটা হয়ে গেছে। আর তারপরে দূরদর্শনেও কোনো অভিজ্ঞতা নেই। স্কুল থেকে একবার প্রোগ্রাম করতে নিয়ে গেছে, তারপরে প্রডিউসার ডেকে পাঠিয়েছেন, তারপরে নানান রকম অডিশন এর খবর ওখানকারই মানুষজন আমাদের দিয়েছেন, তাই করে আসা। কখনো ভেবেছিলে তোমার কণ্ঠ এইভাবে ছড়িয়ে পড়বে? খুব ছোটবেলায় আমাকে আমার একজন মামা একটা টেপ রেকর্ডার, মানে তখনকার কালে টেপ রেকর্ডার একটা ইয়ে করে, তো সেটাতে আমি প্রথম আমার গলাটা টেপ করি। আমার যে কি খারাপ লেগেছিল, এটা কে কথা বলছে, এটা তো একদমই আমার মতো নয়। কিন্তু মানে ভীষণ শকিং লেগেছিল যে এরকম আমার গলাটা শুনতে লাগে, তাহলে আমি যদি কখনো মাইকে করি তাহলে। এবার আমি যখন দেখলাম যে আচ্ছা তাহলে এটা কিছু করতে হবে, প্রথমে আমি ভাবলাম যে এটা টেপ রেকর্ডারটাই বাজে, এইটা আমার গলা কি এত খারাপ হতে পারে? কিন্তু তারপরে বুঝলাম যে টেপ রেকর্ডারটা বাজে না, আমারই কিছু কিছু সমস্যা আছে নিশ্চয়ই, সেই জন্যে এরকম শোনাচ্ছে। তারপরে একটু একটু নিজে নিজেই এক্সপেরিমেন্ট করে দেখতে লাগলাম আর কি। তারপর করতে করতে না মানে ওই রকমই হয়ে গেল আর কি। এই যে মেট্রোতে যখন তোমার গলা শোনা যেত, তখন যারা মেট্রোতে তোমার পরিবার বা তোমারও কাছের বন্ধুরা ট্রাভেল করতো, তারা কি বলতো, কি রিয়াকশন হতো, সেটা একটু বলো। হ্যাঁ মানে এটা ওদের কাছে ভীষণ এক্সাইটিং। আমি নিজেও কিন্তু মেট্রো চলাকালীন আমার গলা শুনছি, কারণ এটা অনেক আগে করা। তো সেই জন্য যখন আমি ইউনিভার্সিটিতে যেতাম আমিও শুনেছি, নিজের গলা নিজে শুনলে না একটু কিরম কিন্তু কিন্তু লাগে, কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা খুব এক্সাইটেড, হ্যাঁ তোর গলা শুনলাম একদম তুই তো, হ্যাঁ তুই ছাড়া কেউ হবে না। তোমার কি মনে আছে ওই লাইনটা? মানে প্রত্যেকটা স্টেশনের নাম বোধহয় থাকতো না। अगला स्टेशन पार्क स्ट्रीट, दरवाजा बाईं तरफ, the next station is Park Street, the door is on the left side, আর এইরকমই কি সব ছিল আর কি। the platform is on the left side, হ্যাঁ প্ল্যাটফর্ম বাईं तरफ। ভীষণ আনন্দের। একটা কথা বলো দিদি, এই যে এখন আমি যদি আসি, যে এখন শিল্পীরা যারা মঞ্চে প্রোগ্রাম করছে, অ্যাঙ্কারিং করছে, অনুষ্ঠানের জন্য রয়েছে, তাদের অনেক সময় আমরা গুরুত্বহীন হয়ে পড়ছে, অনেক অনেক কথা
বলে ফেলছে বা শিল্পীদের এই অসম্মান করে উঠছে, তোমার সময় যে সেই সময়টা এবং এখন কতটা পরিবর্তন হয়েছে? এমন নয় যে এখন যারা আর কি মঞ্চে অনুষ্ঠান করেন তাদের যে খুব আমার শোনার বা দেখার সুযোগ হয় তা না। কেননা মঞ্চের অনুষ্ঠান আমি যখন অ্যাঙ্কর করি তখনই আমি যাই, তাছাড়া তো খুব বেশি হয় না। তবে টেলিভিশনে তো দেখি, টেলিভিশনে যেহেতু আমি নিউজ পড়েছি এতদিন, সেই জন্য নিউজ অ্যাঙ্করদের তো ডেফিনেটলি দেখি। আমার ভালো লাগে, কেননা সবকিছুরই বিবর্তন হয়। এক জায়গায় আমরা যেভাবে করেছি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকলে তো শিল্পটা এগোবে না। তো সেই জন্য ওদের বিবর্তনটা ভালো লাগে। আবার এটাও আমি বুঝতে পারি যে এটাই শেষ কথা নয়, এরপরেও আরো কিছু আসবে। প্রথম দিকে আমি যখন করেছি তখন যারা শিল্পী তাদের সঙ্গে একটু কথা বলে নিয়েছি, হ্যাঁ, কেননা তখন আমাদের কাছে হাতের কাছে এত ডেটাও ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে তার সম্পর্কে আমি যেটা জানি সেটা সঠিক জানি কিনা সেটাও তো তার কাছে একটা ভেরিফাই করে নেওয়ার ব্যাপার থাকে। তো সেইটা তাতে খুব ভালো যেটা ব্যাপার হয়েছে, অনেক শিল্পীদের সঙ্গে আমাদের ভীষণ হৃদ্যতা হয়ে গেছে আর কি। মানে যোগাযোগটা শুধুমাত্র মঞ্চে একদিন দেখা হলো তাদেরকে বললাম সেই জায়গায় আর নেই। বিশেষ করে ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে মানে আমার এতটাই সুযোগ হয়েছে, মানে কি বলবো, সব থেকে গুণী জ্ঞানী নামি দামি ঈশ্বর সমান শিল্পীদের কাছে যাওয়ার, এবং তারাও আমাকে অত্যন্ত স্নেহ করেছেন, অনেক কিছু শিখেছি তাদের কাছে। একটা তোমাকে এক্সাম্পল দিচ্ছি, উস্তাদ জাকির হোসেন, ওর চলে যাওয়াটা তো আমাদের সর্বহারা হওয়ার মতোই। তো উনি কলকাতায় একটা অনুষ্ঠান করতেন, স্বর সম্রাট ফেস্টিভ্যাল বলে, নজরুল মঞ্চে হতো। টানা 10 বছর উনি করেছেন, 10টা বছর আমাকে অ্যাঙ্করিং করতে হয়েছে। এবার ওই রকম একজন শিল্পীর সম্পর্কে মানে ওটাই আমাদের চ্যালেঞ্জ ছিল, এবং ওটা উনিও খুব এনজয় করতেন, শুনতেন যে এইবারে কি বলে আর কি। কারণ যেগুলো গড়পড়তা কথা সেগুলো বলে তো লাভ নেই, উনি তো ঈশ্বর, ওকে ঈশ্বরকে মানুষ কিভাবে তার সম্পর্কে বলবে। তো সেই 10 বারই নানান আমাকে স্ট্র্যাটেজি ভাবতে হতো যে কিভাবে বলা যায় আর কি মজা করে। তো সেটা উনি শুনতেন এবং ওয়ান লাইনার একটা কমেন্টও করতেন মানে প্রত্যেকবার। সো মানে ওই জায়গাগুলো মানে ভীষণ আসল পাওয়াটা ওই জায়গাগুলোই আর কি। দিদি, এটা যেরকম একটা ভালো অভিজ্ঞতা এবং দারুণ একটা অভিজ্ঞতা, সেরকম মঞ্চে কখনো খারাপ অভিজ্ঞতা হয়েছে? খারাপ মানে এরকম অনেকই হয়েছে যে পরের শিল্পী বা পরে শিল্পী হলে অতটা সমস্যা হয় না, পরে একটা নাটক, সেই নাটকের সেটটা রেডি হচ্ছে না, এই বিষয়ে তখন মানুষ কতটা বলতে পারে। নাটকের সম্পর্কে বলা হলো, কলা কুশলীদের সম্পর্কে বলা হলো, পেছনে তখনও ঠিকঠাক করে সেট তৈরি হচ্ছে। তো এইগুলো ডেফিনেটলি মানে খুব সমস্যা হয়, যে যেখানে আমি 7-8 মিনিট তাদের ইন্ট্রোডাকশন দেব, সেখানে টানতে হচ্ছে 20-25-30 মিনিট। একটা বিরক্ত প্রকাশ হতে থাকে উল্টো দিকে দর্শকদের থেকেও। দর্শকদের সেটাই তো সব থেকে বড় চ্যালেঞ্জ, দর্শকদের কে এঙ্গেজড রাখা আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় মানে আমি যেভাবে আর কি এই ধরনের সমস্যায় পড়লে তার হাত থেকে মুক্তি পেয়েছি, সেটা হচ্ছে দর্শকদের এঙ্গেজ করা, ওদের সঙ্গে একটু কথা বলা, ওদের মাইক দেওয়া, বলুন মানে এই এই ব্যাপারটা, ওর অভিজ্ঞতার কথা শোনা, এই করে রাখা, কারণ এছাড়া কোনো উপায় থাকে না আর কি। একদম। আমি যেই প্রশ্নটাতে আসবো, যে তুমি নিজেকে যেভাবে মেনটেন করে রেখেছো এখনো পর্যন্ত এবং শুরু থেকেও, যে তোমার খুব একটা যে পরিবর্তন লুকের সেটা কিন্তু বোঝা যায় না, এবং অসম্ভব সুন্দর করে রাখো, সেটা কি খানিকটা কোনো পরিকল্পনা নেই আমার জীবনে, কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, আমি জানি না, নিশ্চয়ই পরিবর্তন তো হবেই, এটা তো বয়সের সঙ্গে হওয়াটা না হলে মানে সেটা একটা অদ্ভুত ব্যাপার, সেটা তো হচ্ছেই। তবে ওই আর কি আমাকে আমি মাঝে মধ্যে বলি যে
একেবারে ক্ষেত মজুররা যেরকম পরিমাণ পরিশ্রম করে আমাকে সেরকম পরিশ্রম করতে হয়, মানে এই যে এত গুলো আমার বাচ্চা। ছানাপোনা তাদের খাওয়ানো, তার জন্য আমাকে সব মিলিয়ে সারা দিনের শেষে যখন আমি ফোনে দেখি যে কতটা স্টেপস হাঁটা হলো, কত কিলোমিটার, সেটা ওই 9.2, 9.6, 10 কিলোমিটার। এবার এই হাঁটাটা আমি মানে আমার ভালো লাগে বলে আমি হাঁটি না, কিন্তু আমাকে ইউনিভার্স এটা করাচ্ছে, রোজ এই ফার্ম লেবারের মতো খাটাচ্ছে। কেননা ধরো আমি লেকের মধ্যে খাওয়াতে যাব, এবার প্রথমত সারা লেক ওরা ছড়িয়ে থাকে, দ্বিতীয়ত লেকের মধ্যে গাড়ি ঢুকতে দেয় না, তো তোমায় হাঁটা ছাড়া কোনো উপায় নেই। তো আমি দেখেছি আমার জীবনে যা হয়, আমাকে একদম দেয়ালে এক কোণঠাসা করে দেওয়া হয়, কোনো উপায় থাকে না, সেটাই করি। এবার তুমি এটাকে দুভাবে দেখতে পারো, যে 10 কিলোমিটার হাঁটাটা তো একটা ভালো এক্সারসাইজ হয়ে যাচ্ছে, আর আমি দেখি যে আমার এটা উপায় নেই, তাই আর কি তাই করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদি কারুর ঘাড়ে এটা চাপিয়ে দিতে পারতাম তাহলে আমি খুব খুশি হয়ে যেতাম। তারপরে মোটা হলেও ক্ষতি নেই। আচ্ছা একটা কথা বলো, অভিনয়টা পুরোপুরি করলে না কেন? অভিনয়টা যে কেন করলাম না আমি এখনো জানি না। হ্যাঁ, মানে আমার তো কিছুই পরিকল্পনা মাফিক হয় না। এবারে আমার এটা পরিপূর্ণভাবে মনে আছে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার, আমি সায়েন্স নিয়ে পড়তাম, তো কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের দিন সালফিউরিক অ্যাসিড হাতে পড়ে গেল। হ্যাঁ, পড়ে গিয়ে মানে অ্যাসিড, মানে তুমি ভাবতে পারবে না পুরো, আমি শুধু ভাবি যে অ্যাসিড ভিকটিমরা কি ভয়ঙ্কর, একটা হাতে পড়েছে তাও এইটুকুখানি, মানে পুরো জাস্ট চোখের সামনে খেয়ে নিচ্ছে চামড়া ইয়ে। তো ওরকম কাঁদতে কাঁদতে যাই হোক কোনো ক্রমে বন্ধুরা বাড়ি পৌঁছে দিয়ে গেল, এসে দেখি আমার বাবার সঙ্গে বসে গল্প করছেন তরুণ মজুমদার। হ্যাঁ, এবার উনি কি করে খবর পেয়ে, আর কোনো ভীষণ ভদ্র মানুষ একজন, আর আমার বাবার সঙ্গে দিব্যি গল্প হচ্ছেন বসে, মাও মাঝে মধ্যে আসছে। আর আমার তো ফিরতে দেরি হয়েছে কেননা এইসব ঘটনার জন্য, অতক্ষণ বসে উনি গল্প করছেন এবং আমাকে একটা সিনেমায় জন্যে। তো এইরকম সুযোগ কারুর আসে? আমার মেয়ে তো অডিশন দিয়ে 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 মাথা টুকে টুকে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কি জানি কি হলো, আমার কিছুতেই ইচ্ছে হলো না করতে আর কি। তারপরে আরো অনেক হয়েছে, চিদানন্দ দাশগুপ্ত বলেছেন, যেই ছবিতে রচনা ব্যানার্জি ডেবিউ হয়েছিল সেই ছবিটা আমাকে করার জন্য অনেকবার বলেছেন, কেন যে করিনি আমার মাথায় ঢোকেনি। তখন আমার মনে হলো যে আসলে এগুলো সবই আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে হচ্ছিল, সেটা একটা সমস্যা তো বটেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমার মনে হলো যে এটা আমি পারবো না, এটা আমার কাজ এখন মনে নয়। হয় যে এখন মনে হয় এমন কি ছিল, করলে পারতাম ভালো তো। হতো। হ্যাঁ, নিশ্চয়ই মনে হয়। এখন ভীষণ আফসোস হয় যে এই কেন আমি করলাম না, কত লোক তো এর সঙ্গে পড়াশোনাও করে, অসুবিধাটা কোথায় ছিল কি জানি। আমার মানে আসলে আমার পরিকল্পনা, ভাবনা চিন্তা, ভবিষ্যতে কি করব কি না করব এই সম্পর্কে চিন্তা ভাবনা সত্যি কম ছিল, এখন সেটা খুবই বুঝতে পারি আর কি। আচ্ছা একটু মা বধূবন্ধীদের সম্পর্কে জানবো। হ্যাঁ, অনুষা এখন দারুণ কাজ করছে এবং নতুনদের মধ্যেও ভীষণ প্রমিসিং, যারা নতুন প্রজন্ম। অনুষার কাজ তোমার কেমন লাগে মা হিসেবে? আমার যেটা মনে হয় যে আমি যদি অভিনয় করতাম অনুষার মতো পারতাম না, শি ইজ আ ন্যাচারাল। ওর না মানে একটা অদ্ভুত ব্যাপার আছে, ধরো সবাই তো বলে প্রেপ করি, প্রেপারেশন অমুক তমুক, ওর প্রিপারেশন ও কি করে জানি না, কিন্তু ক্যামেরার সামনে ও চরিত্রটায় মানে এরম করে ঢুকে যেতে পারে এবং এরম করে বেরিয়েও আসতে পারে, ইন বিটুইন শটস কিন্তু বেরিয়ে আসে। ওইটা আহ, ওইটা তো আমার ডেফিনেটলি আমার অতটা হতো না, ওটা হয়তো ওর বাবার দিক থেকেও পেয়েছে, কিন্তু শি ইজ আ ন্যাচারাল, এটা আমার মনে হয়। আমার শুধু একটা মনে হয় যে এটা তো ভীষণই ভাগ্যের ব্যাপার, তুমি একটা কাভেটেড চরিত্র পাবে কিনা, এবং যথেষ্ট কম্পিটিশন তার মধ্যে থেকে পাওয়া। আর বাংলা ইন্ডাস্ট্রি তো ক্রমশ ছোট থেকে ছোট থেকে ছোট থেকে ডিসঅ্যাপিয়ার করার জায়গায় চলে যাচ্ছে, তো সেটা একটা চিন্তার জায়গা আর কি। কিন্তু এখানে আমি একটা কথা জিজ্ঞেস করি যে এখন যা ইন্ডাস্ট্রি এবং
ইন্ডাস্ট্রি অনেক পরিবর্তন হয়েছে, সেটাই স্বাভাবিক। এবং তুমি যে বাড়ির বউ আমি বলবো, এবং অশোক দাকে সামনে থেকে দেখেছো, এন বিশ্বনাথনকে দেখেছো, তো এই কালচারটা তো তুমি খুব ভালো করে জানো যে ইন্ডাস্ট্রি সম্পর্কে এবং কিভাবে কাজ হচ্ছে। সেখানে অনুষাকে নিয়ে তুমি কতটা সচেতন যে এটাই ওর রুটি রুজি এবং এটাই ও ভালোবেসে করে? দেখো, আসল কথা, বটম লাইন তো হচ্ছে এটাই ও করতে চেয়েছে। কিন্তু এটা মানে আমি বা অশোক কেউই চাইনি যে এই ইন্ডাস্ট্রিতেও আসুক, কেননা নট বিকজ শি ইজ নট ট্যালেন্টেড ইনাফ, ওর খুবই ট্যালেন্ট আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এত আনসার্টেনটি, মানে দেখো এখন জীবনটাই তো আগের থেকে অনেক হয়ে গেছে। তুমি যদি চাকরির কথাই ধরো, সেরকম সিকিউর পার্মানেন্ট চাকরি তো কোথাও নেই। একটা চাকরি করলে, একটা সরকারি চাকরি করলে তারপরে তুমি পেনশন পেলে, এই পৃথিবীটা অনেকটা বদলে গেছে, সেই সঙ্গে আমাদের দেশ, সেই সঙ্গে আমাদের রাজ্য, এবং ক্রমশই আর কি স্টেবিলিটি বলো, সিকিউরিটি বলো, এগুলো ডিসঅ্যাপিয়ারিং কনসেপ্টস, এগুলো আর আমরা ভবিষ্যতে এক্সপেক্ট না করাই ভালো। তো সেই অর্থে দেখতে গেলে ঠিক আছে, অন্য জায়গায় বা কি এমন সিকিউরিটি, কিন্তু ও পড়াশোনায় খুব ভালো ছিল। ও যাদবপুর ইউনিভার্সিটি থেকে মানে গ্রাজুয়েশন মাস্টার্স দুটোই করেছে ইংলিশে, এন্ড শি ডিড ভেরি ওয়েল, খুবই ভালো সিজিপিএ ছিল। আমি তো অবভিয়াসলি চেয়েছিলাম যে ও একাডেমিক্সে থাকুক, ওরও একটু রিগ্রেট আছে নিশ্চয়ই, কিন্তু ওই দুটো একসঙ্গে ও করে উঠতে পারেনি আর কি। মাস্টার্স অব্দি কোনো ক্রমে করেছে, তাও এরকম হয়েছে মাস্টার্সে না, এটা বোধহয় গ্রাজুয়েশনের সময় হয়েছিল, যে ও একটা সকালবেলায় শুটিং করেছে, করে এসে পরীক্ষাটা শেষ হওয়ার 1 ঘন্টা আগে, ম্যাকবেথের পেপার ছিল আমার মনে আছে, ঢুকে কোনো ক্রমে লিখে পরীক্ষা আবার তারপরে শুটিং এ ফেরত গেছে। সো সেগুলো হয়েছে ইয়ের সময়, পোস্ট গ্রাডে এই ধরনের সমস্যা হয়নি, কিন্তু তারপরে আর পেরে ওঠেনি আর কি দুটোকে রাখতে। দিদি, অনুষার মা হওয়ার সূত্রে আমি যদি বলি, তুমি নতুন প্রজন্মটাকে খুব ভালোভাবে দেখছো, এবং তোমার কলেজের স্টুডেন্টরা তারা একদম সিমিলার কিছু বয়সের কাছাকাছি। স্টুডেন্ট কেন, যারা একেবারে নতুন চাকরিতে ঢুকেছে, আমার ডিপার্টমেন্টেই যারা সব থেকে ছোট, তারাও কিন্তু খুব অন্য প্রজন্ম একেবারেই। এই প্রজন্মটাকে তুমি ব্যক্তিগতভাবে কিরকম ভাবে দেখছো, এই নতুন প্রজন্মকে? আমার না খুব মায়া হয় এদের জন্য, হয়তো অনুষা আমার মেয়ে বলেই আমার ওদের জন্য না, আমার ওদের খুব ভালনারেবল লাগে আর কি। ওরা না বেসিক্যালি খুব ভালো এবং খুব ইনোসেন্ট, আমার যেটা মনে হয়। সেই কারণেই আমার ওদের জন্য একটু ভয় আছে, কারণ পৃথিবীটা তো খুব ভালো জায়গা নয়। হয়তো আমরাও ছেলেবেলায় এরকম ছিলাম, কিন্তু এখন এক্সপিরিয়েন্স দিয়ে বুঝি যে ওদের সামনে আর কি মানে এত ভাঙা কাঁচের গুঁড়ো ছড়ানো আছে, সাবধানে পা না ফেললে আর কি কেটে যেতে পারে। আমার মেন ইমোশন ওদের প্রতি, আই এম ভেরি প্রোটেক্টিভ, মানে অনুষা বলে নয়, এই জেনারেশনের প্রতি, এবং আমার খালি মনে হয় যে ওরা সাবধানে পা ফেলুক আর কি। এখন সোশ্যাল মিডিয়ায়, আমি জানি না তুমি কতটা লক্ষ্য করো সোশ্যাল মিডিয়া, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে এবং সবকিছুর খুব জাজমেন্টাল একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। সেটা কিরকম, মানে তুমি কতটা দেখো? আমি সোশ্যাল মিডিয়ায় কমেন্ট খুব কম করি, কিন্তু কমেন্ট করতে বাধ্য হই যখন দেখি লোকেরা এইরকম ভয়ঙ্কর জাজমেন্টাল হচ্ছে। এবং সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমরা জাজ যখন করছি একজন মানুষকে, তার পরিস্থিতি, সেটা ভালো, ইউজুয়ালি খারাপ পরিস্থিতিতে পড়েই মানুষ একটা কোনো কিছু করলো, সেটা নিয়ে সাংঘাতিক জাজমেন্ট হয়। তো মানে শেক্সপিয়ারের কথা আছে না, there but for the grace of God go I, মানে ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকতো তাহলে তো ওই জায়গাটায় হয়তো আমিও থাকতে পারতাম। হ্যাঁ, তো এই মানে খুব অদ্ভুত লাগে, আমি কোনো নাম করতে চাইছি না, একজন ভদ্র মহিলা, তিনি সর্বহারা, তিনি কিভাবে তার দুঃখটাকে তার মোকাবিলা করবেন, কিভাবে তিনি যা হারিয়েছেন সেই হারানোর
সমাজটাকে কোনোভাবে একটা ন্যায় বিচারে আনবেন, সেটা নিয়ে আমরা বলার কে? আমরা তো তার জায়গায় নেই। এবং ঈশ্বর করুন সেই জায়গায় যেন আমাদের কোনোদিন যেতে না হয়। তাহলে আমরা এত বড় বড় কথা বলছি। মানে আমি একমাত্র কমেন্ট করি যখন লোকেরাই তাদের এই ভয়ঙ্কর জাজমেন্টাল রূপটা দেখায়। অনুষাকে নিয়ে কোনো বিতর্ক হলে মা হিসেবে কিভাবে দেখো সেটাকে? আই রাইড ইট আউট, মানে সেটা তো হবেই, এবং হলে মানে আমি একেবারেই দেখি না আর কি। হ্যাঁ, কেননা ওটা ইট উইল রান ইটস কোর্স, মানে ইট ইজ, মানে হয়তো এইটুকু সময় কাটিয়ে দিতে পারলে আবার ওটা সেটেল করে আরেকটা নতুন বিতর্ক এসে যাবে, এইভাবেই তো চলছে আর কি। দিদি সম্প্রতি তুমি নিশ্চয়ই দেখেছো, খবর হয়েছিল যে অনুষার একটা সম্পর্ক এবং সেটা বিবাহের দিকে এগোয়। খেয়ালিদির পরিবারের সাথে এই মুহূর্তে তোমাদের কিরকম সম্পর্ক পারিবারিক ভাবে? পারিবারিক ভাবে কোনো মানে সম্পর্কের ক্ষতি, মানে কোনো কি বলবো, কোনো রকম ভাবেই কিছু ভাঙন ধরেনি। তবে এটা তো মানে পরিবারের ব্যাপার নিশ্চয়ই, কিন্তু সেই সঙ্গে এখানে দুজন মানুষের ব্যাপার। তো ওরা নিজেদেরটা, আমার তো মনে হয় ওরা যে যার নিজের স্পেসে ঠিকঠাক করে আর কি গুছিয়ে নিয়েছে আর কি। ফলে মা বাবা হিসেবে, আর খেয়ালির থেকে অরিন্দম আমার ছোটবেলার বন্ধু, মানে বন্ধু মানে কি, আমার যখন 5 বছর বয়স আর অরিন্দমের আর একটু বেশি হবে হয়তো, আর্লি টিনস হবে, তখন আমরা একসঙ্গে একটা সুচিত্রা মিত্র আমাদের 5 জন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে একটা গান রেকর্ড করিয়েছিলেন তখনকার কালে এইচএমভিতে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তো সেই সময় থেকে আমরা চিনি, ফলে সেই বন্ধুত্বে চিট ধরার কোনো কারণ হয়নি আর কি। একদম, এটা ব্যক্তিগতভাবে তারা ওরা মানিয়ে নিতে পারলেই হলো আর কি। হ্যাঁ, তুমি সেটা একটু বলো যে আমি যতদূর জানি তোমার পাড়ার প্রেম অশোক দার সঙ্গে। একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো একটু বিয়ের গল্পটা শুনি। সামনে ওয়ালি খিড়কি। একেবারেই পাড়ায়, মানে ছোটবেলার থেকে আছি, ছোটবেলায় তো আর ওরম প্রেম হয় না, বন্ধুত্ব হয়, এবং আমাদের খুব মজার মজার ব্যাপার হতো। আমাদের কুইজ কম্পিটিশন হতো, হ্যাঁ, পাড়ায়। তারপরে মানে সেটা ভীষণ ইয়ে হতো, ক্রিকেটও খেলেছি। মানে আমাদের একটা বড় গ্রুপ ছিল, শাশ্বত, অপু আমাদের বাড়ির উল্টো দিকেই থাকতো। তো মানে আমাদের একটা বিশাল দল, তারপরে পুজোয় নাটক, মানে জমজমাট। এই পাড়ার ব্যাপারটা আর এখন হবে না, এখন হবে না। আর এখন তো সব বাড়িগুলোও ভেঙে দিয়েছে আর কি। তো সেইভাবেই আর কি এগিয়ে, তারপরে মানে এমন নয় যে ব্যাপারটা কি, কলেজ টলেজেও কিন্তু সেরকম প্রেম বলে কিছু ছিল না। অনেক পরে যখন আর কি দুপক্ষের বাবা মাই বলছে না এবার বিয়ে করতে হয়, তখন আর কি মানে উপায় নেই তখন। সেটাই। পরিবার কি সহজে মেনে নিয়েছিল? একেবারেই, নিশ্চয়ই চাইতোই আর কি। একটু এন বিশ্বনাথনের কথা একটু শুনি, তার সান্নিধ্যটা কিরকম ছিল তোমার? মানে আমার শ্বশুর মশাই না ঠিক যেরকম মানুষ ভাবতেন ওকে দেখে, যে খুব পার্সোনালিটি, খুব এক্স্যাক্টলি সেরকমই। হ্যাঁ, এমন নয় যে মানে ঠিক ওই মানে ওর ভেতরে বাইরে একই ছিল আর কি। তো ভীষণই ভালো মানুষ এবং ভীষণ সেন্স অফ হিউমার, ভীষণ মজার। আর আর ওর কাছ থেকে যেটা আমি শিখেছি সেটা হচ্ছে অসাধারণ ডিসিপ্লিন। মানে ভাবা যায় না, উনি সকালবেলায় সেন্ট জেভিয়ার্সে ক্লাস করাতেছেন, 6টায় ক্লাস, এবং 6টা মানে উনি খুব আর্লি রাইজার। উনি তো গাড়ি নিয়ে 6টার আগে গিয়ে ক্লাসে বসে আছেন। এবার যে স্টুডেন্ট 6:10 ঢুকলো তার কপালে দুঃখ। আর ওই সকালবেলায় সবারই দেরি হতো, আর মানে এই তারপরে একেবারে রুটিন মেনে চলা এবং ভীষণ ডিসিপ্লিন, এইটা আমি ওর কাছ থেকে ভীষণ শিখেছি। এবং আমিও না, আই এম আ ভার্গোরা তো ভীষণ ওরকম অর্গানাইজড ওরকম হয়, আমিও সেরকম। আর সেটা ওর কাছে আরো আর কি দেখে দেখে আরো বেশি ওটা বেড়ে গেছে। আরেকটা জিনিস উনি আমার মধ্যে ঢুকিয়েছেন যেটা আমার খুব শান্তি দেয় রাত্রে একবার করা, সেটা হচ্ছে ক্রসওয়ার্ড আর সুডোকু। হ্যাঁ, এইটা মানে আমার রাত্রিরের মি টাইমের মধ্যে বই পড়া, ক্রসওয়ার্ড, সুডোকু,
এইটা না করলে আমার ঘুম আসবে না। আর দ্বিতীয় কথা, এখন তো বলে ক্রসওয়ার্ড সুডোকু করলে তোমার ব্রেনও খুব ফাংশনিং থাকে আর কি। দিদি মাঝখানে কিছুটা সময় অশোকদা সেভাবে ছবি করে ওঠেন, এই যে গ্যাপটা সেটা কি বলবে তুমি, মানে দেখো আমার মনে হয় যে অশোকের মতো, অশোক যে ধরনের ছবি করে সেগুলো তো মানে সিনেমার ভাষা যদি বলো, সিনেমার ভাষায় একেবারে পরিষ্কার সিনেমার ভাষায় এবং সিনেমার এস্থেটিক্স, সিনেমার যে ফ্রেমওয়ার্ক তার মধ্যে ছবি করা। কিন্তু আজকালকার মানে ধরো কমার্শিয়াল যে জনরাটা, সেটার মধ্যে তো অশোক কোনোভাবেই প্রবেশ করবে না এবং করবে না আর কি। এই ও যে ছবিটা, যে ও তো ছবি নিয়ে অনেক পড়াশুনো করেছে, এমন তো নয় যে মানে হঠাৎ করে আসা, তা নয়। ও তো এফটিআইআই এর স্টুডেন্ট, তারপরে প্রচুর জায়গায় পড়িয়েছে, এফটিআইআই এখানে, এসআরএফটিআই। তো এই সব কিছুর ফলে ওর সিনেমার যে গ্রামার, যে এস্থেটিক্স, যে ফিলসফি তৈরি হয়েছে, সেটাকে ও বর্জন করতে পারবে না। এবং এটাও এমন তো নয় যে ও জানে না যে অন্য ধরনের ছবি করলে প্রডিউসার পাওয়া যায়, কিন্তু ও এটা ওর একটা যে প্রাইডের জায়গা, আমি বলবো এখান থেকে ও বেরোবে না। এবং এমন অনেক মানুষ আছেন যারা অশোককে খুব শ্রদ্ধা করেন, যে ওই জায়গা থেকে ও বেরিয়ে আসেনি বলে আর কি। হ্যাঁ, একদম। দিদি জীবনের এক একটা অধ্যায় পার করে আসার মতো আমাদের প্রত্যেকের জার্নিটা জীবনের, এখন এসে কোনো কিছু নিয়ে তোমার আফসোস হয়? আমার জীবনে না, মানে আফসোস ব্যাপারটা নিয়ে একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে আই এম প্রোন টু আফসোস। এমন নয় যে আমি ন্যাচারালি আমি খুব মানে ওই রকম নই যে ও ঠিক আছে চলো। আমার রিগ্রেটসটা এত বেশি মাত্রায় নানান ব্যাপারে ছিল যে আমি ওটা খুব অ্যাক্টিভলি নিজেকে কাউন্সেল করেছি, যে মানে ওই জায়গাটাতে তো আর কোনোভাবেই ফিরে যাওয়া যাবে না। অনেক রকম এরকম আমার ছোট থেকে বড় অনেক জায়গা আছে, হ্যাঁ, কিন্তু আমি নিজেকে ভীষণ রকম ভাবে কাউন্সেল করেছি যে এইটা করা চলবে না। একেবারে তাকাতে যদি হয় সামনের দিকে, পেছনের দিকে তাকানো যাবে না। কোন জায়গাটা বা জীবনের কোন অংশটা মনে হয় যে এইটা তোমাকে কষ্ট দিয়েছে বা খারাপ লেগেছে, আফসোসের জায়গা, আক্ষেপের জায়গা? এখন তো সত্যি কথা বলতে কি আমি কোনো আক্ষেপ নেই, আমার কোনো আফসোসেরও জায়গা নেই। কেননা এখন আমি যেটা বিশ্বাস করি যে জীবনে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2002 সালে 31 ডিসেম্বর আমি আইটিসির সোনার বাংলা ওপেনিং হচ্ছে, একটা পোর্শন আমি অ্যাঙ্কারিং করেছি, করে তারপরে অন্য আরেকটা হবে, আমার কাজ শেষ, আমি নেমে এসছি স্টেজে, ওরকম আলো, নেমে এসে তারপরে না আইটিসি তে তো জানোই ওই বাইরে জল আছে আর গ্রানাইটের ফ্লোর, তো এখন তো ওখানটায় বাইরে যেতে দেয় না, বন্ধ। তখন তো সেদিন ওপেনিং পুরো হয়নি, সব খোলা ছিল। এবার ওই গ্রানাইট কালো জল, মানে জলটাও এবং আমি স্টেজ থেকে ওই আলোর থেকে নেমে এসে অন্ধকারে আমি ওই গ্রানাইট থেকে ঠিক পড়ে, এবং কোনো বাউন্ডারি দেওয়া নেই, ওই রকম শাড়ি, ওই রকম পরে গেলাম এবং আই ব্রোক মাই লেগ। হ্যাঁ, এখন দেখো এটা একটা সাংঘাতিক, এবং সেটা আমি তখন জানতাম না, কিন্তু সেই যে ভেঙে গেল সেটার জন্য আজও আমি ভুগছি। আমার ওই লেগটায় 7 বার অপারেশন হয়েছে এবং এখনো আই এম কনস্ট্যান্টলি ইন অ্যাকিউট পেইন, এবং আমার লেগটা এরম ভাবে মেকে গেছে, শর্টেনিং হয়েছে, অনেক ঝামেলা। তো এখন যদি, এটা তো আমার আফসোস ছিলই যে আমি কেন দেখলাম না, আমি কেন করলাম, কিন্তু এই মানে সাংঘাতিক জায়গাটার থেকে, এবং সত্যি কথা বলতে কি আমার জীবনটা তারপরে অনেকটাই পাল্টে গেছে আর কি। হ্যাঁ, কেননা ধরো মানে জানুয়ারি মাসে ঠাসা প্রোগ্রাম, হ্যাঁ, এবার আমি ওখানে হাসপাতালে শুয়ে আছি, তারপরে
সাংঘাতিক ইনফেকশন হলো, আইসিইউ তে গেলাম, মানে ইট ওয়াজ মানে মিজারেবল। এবং প্রত্যেকটা দিন আমি ভেবেছি যে কেন আমার ওই 1 সেকেন্ডের অনবধানের জন্য এই ব্যাপারটা হলো। কিন্তু এখন আমি যেটা বুঝতে পারি যে এই আফসোস গুলো না করার কোনো মানে হয় না। খুবই খারাপ ছিলাম, খুবই খারাপ হয়েছে, তার ফল আমি আজও ভোগ করছি, কিন্তু এটা এটা আমার হাতে নয়, এটা আমার পাওয়ার ছিল, হয়েছে। কতটা সময় লেগেছিল সুস্থ হয়ে আবার মঞ্চে ফেরা, আবার কাজ করা? প্রথমে ধরো প্রথম আহ, এই 6 মাস তো লেগেই ছিল, কারণ প্রথমে সেট করা হলো, হলো না, সার্জারি হলো, হলো, তারপরে সেটা থেকে ইনফেকশন হলো, হোয়াটএভার হয়েছিল, মোট কথা 1 মাস 6 লেগেছিল। কিন্তু তারপরে যেটা হলো সেটা খুব খারাপ। তার 12 বছর পরে ওই একটা, তোমাকে তো একটা নেল পুরো ঢোকানো ছিল টিবিয়াতে, সেটা ইনফেক্টেড হয়ে গিয়ে অস্টিওমাইলাইটিস বলে একরকম হয়, তার সেটা একটা ইনফেকশন, যেটা বোনে ইনফেকশনটা হয় এবং ইট ইটস আপ দ্য বোনটা খেয়ে নেয়। তো টিবিআর এতটা খেয়ে নিল ইনফেকশনে, হ্যাঁ, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে হলো। মানে এগুলো আমি আর ভাবতেও চাই না, ভয়ঙ্কর। মানে ধরো 2016 থেকে 17-র মধ্যেই আমার 5টা অপারেশন হয়েছে পরপর, কারণ এগুলো স্টেজ বাই স্টেজ করতে হয়। ইট ওয়াজ টেরিবল আর কি। আর অসুবিধা তো এখনো রয়েছে। হ্যাঁ, এখন বোনটা জোড়া লেগেছে, কিন্তু এটা তো রিকনস্ট্রাক্টেড বোন, সেটা না কোনো কারণে, তুমি দেখেছো ঘোড়সওয়াররা পাটা এরকম বেঁকে যায়, হ্যাঁ, আমার ওই ভেরাস ডিফর্মেশনটা হয়েছে, তার ফলে শর্টেনিং হয়ে গেছে। এবার সারাক্ষণই তো আমার 10 কিলোমিটার হাঁটতেই হচ্ছে, মানে আই এম কনস্ট্যান্ট পেইন থাকে আমার, কনস্ট্যান্ট। এবং এগুলো ওষুধ খেয়ে কোনো লাভ হয় না, তুমি কত ওষুধ খাবে? সেটাই, সেটা নিয়ে তুমি হ্যাঁ, এগুলো আমি এগুলো মেনে নিয়েছি, কারণ মানে ওই মানানোটা খুব কঠিন ছিল, কিন্তু ওটা হয়েছে, এখন হয়েছে আর কি। হ্যাঁ, সেটাই। অত অল্প বয়সে পায়ের একটা এরকম সমস্যা। আর এখন আমি বুঝতে পারি যে মানে মোবিলিটিটা কি ইম্পর্টেন্ট জিনিস একজন মানুষের। আর আমরা তো কত আর কি, যারা অতটা বিছানায় শুয়ে থাকে তাদেরকে তো কত জাজ করি, তাদের কষ্টের জায়গাটা আমাকে বোঝার সুযোগ দিয়েছে, এইটুকুতেই আমি খুশি আর কি। আমার এতক্ষণ কথা বলে যেটা মনে হলো যে ছোট ছোট দুঃখ ভালো লাগা গুলোকে তুমি মানে আপন করে রেখে দাও, মানে খুব যে সেটার দিকে না, সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই। দুঃখ কষ্ট তো থাকবেই জীবনে, কষ্টগুলোকেও বোধহয় তুমি নিজের মধ্যেই যাপন করে রেখে দাও, যে খুব বেশি যে বলো সেটাও নয় না, সেটা মানে দেখো কষ্ট কার নেই, সত্যি কথা বলতে গিয়ে, মানে একটা একদম শিশুর থেকে একদম বৃদ্ধ মানুষ, এবং শুধু মানুষ কেন, মানুষের বাইরেও এত কষ্ট। তো সেটাই। আর মানে এখনই যেমন আমার যেটা বক্তব্য এবং যেটা আমাকে হেল্প করেছে, আবার খুব কষ্টও দেয় সেটা আমাকে, রাতে ঘুম আসতে চায় না। আমার মনে হয় যে ঠিক আছে, এটা নিয়ে আমরা চিন্তা করছি, আমি গ্যাস পাচ্ছি না, এই হয়তো কিছুদিন পরে পেট্রোল রেশনিং হয়ে যাবে। যারা ওই যুদ্ধের জায়গায় বসে আছে তাদের তো কোনো দোষ নেই, মানে তারা জাস্ট ইরানের মানুষ, তারা জাস্ট মিডল ইস্টের মানুষ, সারাক্ষণ তাদেরকে আর 1 ঘন্টা আমি বেঁচে থাকবো কিনা সেটাই জানে না পরের মুহূর্তে। তো তাদের কষ্টটা বেঞ্চমার্ক হোক, ওইটা দেখে বোঝো যে আমাদের কষ্টগুলো আমরা কিন্তু পারবো, এটা অতিক্রম করতে পারবো। তো কিন্তু নিজের খুব কষ্ট হয়, ওটা নিয়ে ভাবলে রাতে ঘুম চলে যায়, যেমন অনেকেরই হয়, কিন্তু ওইটাই আর কি আমার উপায়। একদম দিদি, এইভাবেই ভালো থাকো এবং পজিটিভ থাকো। তোমার সঙ্গে এতক্ষণ আড্ডায় আমি যেটা বুঝলাম যে ভীষণ পজিটিভ মানুষ তুমি। চেষ্টা করি গো, আই এম নট ন্যাচারালি পজিটিভ, হ্যাঁ, অনেকের মতোই আমারও খুব ডিপ্রেস লাগে, কিন্তু চেষ্টা করব, মানে ইটস আ প্রমিস আর কি, চেষ্টা করব পজিটিভ থাকার। একদম। এবং তোমার কণ্ঠ এতদিন শ্রোতাদের যেভাবে মুগ্ধ করে এসছে, আরো আগামী দিন এইভাবেই ছড়িয়ে পড়ুক। কি বলবে তোমার শ্রোতাদের, দর্শকদের, যারা মধুবন্তী মৈত্রকে ভালোবাসে এবং তাকে শুনতে চায়? আমি যেটা বলবো যে আপনাদের সঙ্গে, সবার সঙ্গে আমি সবসময় আছি, আর আপনারাও আপনাদের কাছের লোক, চারপাশের লোক, সবার সঙ্গে থাকুন। আর শুধু মানুষ না, মানুষের বাইরে গিয়েও আপনাদের ভালোবাসা, আপনাদের
ভালো লাগাকে আরেকটু ছড়িয়ে দিন, চেষ্টা করুন যারাই কষ্টে আছে, যারাই দুঃখে আছে, তাদের কষ্ট এবং দুঃখটাকে একটু লাঘব করার। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।